আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনারা এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলতে চাচ্ছি যে অজিত দোভাল আমাদের খলিলুর রহমানকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন। তো 15 দিনের সময় আসলে কি কারণে বেঁধে দিয়েছেন, কি জন্য বেঁধে দিয়েছেন, সেই বিষয়টাতে আলোচনা করার আগে আপনাদের সামনে আমি জাস্ট 3টা বিষয় নিয়ে একটু একটু করে কিছু জিনিস একটু বলি। আসলে যেটা না বললেই নয়, যার কারণে আমি 3টা বিষয় এগুলো নিয়ে আসলে ওই আরেকটা নতুন ভিডিও করার মতো কিছু নেই, কারণ এগুলো আলোচনার খুব একটা আলোচনার বিষয় নয়। তাই আমি এই ভিডিওটার মধ্যে প্রথমে 2 মিনিটের ভিতরে আপনাদের ছোট ছোট করে 3টা বিষয় আপনাদের একটু বলে দিচ্ছি। এরপর আমরা আসলে আসছি সেই 15 দিনের সময়টা কি, কোথায়, কিভাবে পেলাম। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন এবং অন্যকে উৎসাহিত করুন। তা প্রথম কথা সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখনো শেখ হাসিনার বিচার, ফাঁসি ফাঁসি ফাঁসি, এইটা নিয়ে ব্যাপক উৎপাত, এখনো কথাবার্তা চলছে। এরপর আপনার এই আমাদের এনসিপির নেতা তিনি বলেছেন, খলিল সাহেব আপনি আপনার বিমানের পাশের সিটে বসাইয়া শেখ হাসিনা লয়ে আইসেন, আমরা এখানে ফাঁসি দিব না, এই ধরনের কথাবার্তাও বলতেছেন। তো এখন আমার মতে আমরা যারা আওয়ামী লীগ করি বা আমরা যারা বঙ্গবন্ধু লীগ করি, শেখ হাসিনা লীগ করি, তারা এই ফাঁসির রায় এইটা যে হবে এটা আমরা সবাই জানতাম। কারণ আমরা সবাই এটাও জানতাম যে এই বিচারে এই কোর্ট কোনোদিন কইব না যে শেখ হাসিনাকে বেকসুর খালাস দেওয়া হইলে ওনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হইলে, এই কথা তো বলবে না, যেটা বিশ্বাস ছিল আমাদের সবার না, ফাঁসির রায় হবে এটা আমরা জানতাম। এবং ফাঁসির রায়, তবে একটা জিনিস অবাক হয়েছি আমি, সেটা কি জানেন, যে ফাঁসির রায়টা এইভাবে দেওয়াতে একটা অবাক হয়েছে। আমি কি মনে করছিলাম আপনাদের একটু বলি ভাই, মাইন্ড করেন না তো। আমি ভাবছিলাম যে তারা একটা ফাঁসির রায় দিবে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হইলো, তবে ওনার ফাঁসিটা হইতে হবে শাহবাগের মোড়ে, সেইখানে ওনাকে ফাঁসি দেওয়া হবে, এরপরে ওনার শরীরের কাপড় চোপড় খুলিয়া সমস্ত বস্ত্র খুলিয়া সেইটা নিয়ে আমরা টুপি টাপা পইরা একটা মিছিল করব, এই কাপড় দেখাইয়া এবং সেই দেহটা দেখাইয়া আমরা নারকীয় একটা মিছিল করব, এর কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, নামাজ পড়ব বাইতুল মোকাররমের সামনে, এরকম রায় দিবে বলে মনে করছিলাম। ওইটা দেয় নাই, এর জন্যই মানে আমি খুব একটা হইতে পারিনি যে এটা কি রায় দিলেন, নর্মাল একটা রায় দিলেন আপনারা। তো তারপরও দিয়েছেন ওনারা। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে, তো আমারই ধরে নিয়ে যায় দেখাক, সে তো শেখ হাসিনা। আরে শেখ হাসিনা তো বহু দূর কি বাধে, তাদের হেডাম বা ক্ষমতা থাকলে আমার এটা ওই যে বিশেষজ্ঞের একটা পশম ছিঁড়া নিয়ে দেখাক, যে আমার এই দেশ থেকে একটা পশম ছিঁড়া নিয়ে দেখাইছে, আর তারা শেখ হাসিনা। সুতরাং এই বিষয়টা নিয়ে আর এই বিচার নিয়ে আর কথা কব না, জাহান নামে যা তোরা, আর এরকম 2000 ফাঁসি দে, কোনো কিচ্ছু করতে পারবি না, এটা লোমও ছিটতে পারবি না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে আজকের যুগান্তর যারা পড়েছেন, জাস্ট আজকের যুগান্তর যারা পড়েছেন তারা হয়তো জানেন, এটা রিপোর্ট হয়েছে যে আবার সে একই কথা, রিফাইন্ড আওয়ামী লীগ। তো এইবার দেখাইছেন কারা, কাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ, শিরিন শারমিন চৌধুরী, যিনি আমাদের স্পিকার, ওনাকে আসলে অনেকদিন কেউ জানেও না, তবে আমরা যতটুকু জানি ওনাকে সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রেখেছেন, কারণ হচ্ছে যে পরবর্তী সংসদ হইলে সংসদ সদস্যদের তো পড়াইতে হবে, শপথ তো নয়, তবে এই জন্য নাকি ওনাকে সেনা ক্যাম্পে রেখেছেন অথবা সরকার কোনো জায়গায় রেখেছেন, সেটা জানি না, আসলে সঠিক জানি না, সেই জন্য বলতেও পারছি না। তো এখন বলা হচ্ছে যে আজকের যুগান্তর যে শিরিন শারমিন চৌধুরী আসতে পারেন, অথবা আইবি রহমান আসতে পারেন, অথবা সাবের হোসেন। গত মাস 1.5 মাস আগেও সাবের হোসেন চৌধুরী নিয়ে একটা কথা হয়েছিল, কিন্তু সাবের হোসেন চৌধুরী নিজেও বলছেন যে আমি শেখ হাসিনা বিহীন অন্য কিছু চাই না, এখানে হবে না। আর আইভি রহমান তো বর্তমানে ভিতরেই আছেন, সুতরাং এটা কি, শিরিন শারমিনের কথা কেউ জানেই না গত 14 মাসে উনি কোথায় আছেন, সুতরাং কিভাবে কি। তো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, দেখেন ইনফরমেশনটা মিলাইতে পারেন কিনা।
আপনাদের মনে আছে যে শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো প্রথমবার, বাংলাদেশে ফেরত আসলো সেই 81 সালে, তখন মোটামুটি সবাই একরকম ছিল। এরপরে আপনার 87-88 দিকে যায়া আওয়ামী লীগ, এই আব্দুর রাজ্জাক গ্রুপ, ওনারা একটা ডিভাইডেশনে গেলেন। তখন সেখানে অনেক চেষ্টা করছে দলটারে ভাইয়েন না এক জায়গায় রাখেন। আর এই আব্দুর রাজ্জাক গ্রুপ কারা তো জানেন, বাকশাল। এরা 91 ইলেকশনে আওয়ামী লীগ হারার পেছনে বাকশালীটা কাজ করছে। আর এই বাকশালী গ্রুপটা কারণে তখন আওয়ামী লীগ বিভিন্ন আসনে হারছে। যেন আমি নিজেই বলতে পারি, যেমন চট্টগ্রাম 9 আসন হারছিলেন এক বাকশালীর কারণে, 8 আসন হারছিলেন আরেক বাকশালীর কারণে। এরপরেও সারা বাংলাদেশে এটা হয়েছিল। এরপরে যখন আপনার 90-এর পরে যখন আবার পুরো বাকশাল আওয়ামী লীগে মিশে গেল, মানে বাকশাল গ্রুপটা মিশে গেল, মানে তৎকালীন সময় জাতীয় ছাত্রলীগ, বাকশাল জাতীয় ছাত্রলীগ, হয়তো জাতীয় ছাত্রলীগ বললে অনেকে বুঝবেন, বাকশাল বলতে সবাই বুঝেন। এরা মিশে যাওয়ার পরও কিন্তু এদের ভিতরের কিছু লোকের ওই জিনিসটা রয়ে গেছে, কোনটা, আমরা বাকশালী, আমরা জাতীয় ছাত্রলীগ, আমরা সব বলবো, শেখ হাসিনা বলবো না। এই গ্রুপটা কিন্তু কাজ করছে দীর্ঘদিন, প্রায় এরা 2000 পরবর্তীতে এরা খুব সক্রিয় ছিল। মানে ওই বাকশাল মিশে যাওয়ার পরে, পুরো মিশে যাওয়ার পরও আওয়ামী লীগের সাথে এই গ্রুপটা ছিল। এবং এই গ্রুপটা গত 17 বছরও ছিল, বহাল তবিয়তে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ধান্দা পানি করছে। এবং এখনো আপনারা দেখে রেখেন, এখনো এরা বহাল তবিয়তে আছে, এদের কোনো ক্ষতি নেই। এরা এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সাথে ব্যবসা বাণিজ্য চালায় যাচ্ছেন। এরা আপনার বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন, কেউ কেউ আমেরিকা যাচ্ছেন, সৌদি আরব যাচ্ছেন, সেখান থেকে আবার বিমানবন্দরে দিয়ে আসছেন যাচ্ছেন। এদের কিন্তু কেউ একটা পশমও ছিল না, মানে এরা সবকিছু আছে। এরা যাচ্ছেন আসছেন, এরা ওই করছেন, সবকিছু ব্যবসা বাণিজ্য করছে, ওদের সব চলে। এদেরকে, মানে এরা আওয়ামী লীগ না, তাহলে এরা কারা? এরা সেই বাকশাল। এই গ্রুপটা অলরেডি 6 জন ব্যক্তি ঢাকা এবং চট্টগ্রাম মিলে কলকাতায় গেছিল যে একটু কথাবার্তা বলবে আপার সাথে। সেখান থেকে ওদের কথা বলার চান্স দেয়নি, যার কারণে তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন। এবং এই গ্রুপটাই দেখবেন সবসময়, এই গ্রুপটা আওয়ামী লীগের ভেতরেও আছে, ছাত্রলীগে আছে, যুবলীগে আছে, মহিলা লীগে আছে, মানে সব জায়গায় আছে। এবং কোন কোন জায়গাতে দেখবেন যে এই গ্রুপটা খুব ভালো পজিশনে আছে, এবং এরা নিশ্চুপ, এবং এরা বাকিদেরকেও নিশ্চুপ থাকার জন্য প্ররোচনা চালায়। এই গ্রুপটাই আছে, এরাও চেষ্টা করেছিল। তো এই গ্রুপটার কারণে, এবং এখন যে 3 জনের নাম বললাম, যুগান্তর, এটা আমার কথা না, যুগান্তরের পত্রিকাটা পড়লে আপনারা পাবেন। সুতরাং এটা বিচ্ছিন্ন অবস্থা, এগুলো নিয়ে আপনারা কেউ মন খারাপ হওয়ার দরকার নাই, বা এগুলোর ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। যতদিন আপা আছে, যতদিন জননেত্রী শেখ হাসিনা আছে, ততদিন আমরা শেখ হাসিনার সাথে আছি নাকি। আর তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আসলে এই বন্দর, আমাদের চট্টগ্রাম বন্দর। তো বন্দর তো এখন ঠিক 17 তারিখে, যেদিন আমাদের নেত্রীর ফাঁসির রায় কার্যকর রায় দিয়েছে, সেই দিনই একদম সেম টাইমে আবার 32টা মধ্যে ভাঙা বাড়ি ভাঙতে গেছে। সুতরাং ভাঙতে গেছে, এবং এইটা নিয়ে এখন আবার কেউ কেউ বলতেছেন, হ্যাঁ দেখছেন, আপনার বাপেরে জিগান, অমুকরে জিগান, কেন এই 32টা, আরে ভাই ভাঙ্গা তো এটা কিছু নাই, এখন আর ভাঙলেও কি, আর ফুটবল খেলার মাঠ বানাইলেও কি। সেনাবাহিনী তখন চাইছে ভাঙছে, এখন সেনাবাহিনী দেখাইছে যে না আমরা একটু লিবারাল আছি, ভাইয়েন না এর দূর। এইটা নিয়ে অতি আপনাদের একদম সেনা প্রধান, সেনাবাহিনী দেখেন ভাঙতে দেয় নাই, আমেরিকান চাপে ভাঙতে দেয় নাই, এইসব হাইপ তোলা লাভ নাই। তার কারণ কি জানেন? এই কথাটা বলার কারণ কি, সেটা হচ্ছে যে আপনার, তাও আজকেরই ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের মান্যবর সুধী ইউনূস ওই সেনাবাহিনীর একটা প্রোগ্রামে গিয়েছিলেন গতকাল। সেই প্রোগ্রামে গিয়ে উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তি, যে সেনাবাহিনীর কারণেই এই অভ্যুত্থান বা এই সরকারকে দ্রুত পতন করার সম্ভব হয়েছে। বুঝছেন কে বলতেছে এটা? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলছেন এই সেনাবাহিনীর কারণে এই সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল। তার মানে কি,
সেনাবাহিনী যে আমরা এতদিন যারা বলছি সেনাবাহিনী পিছিয়ে ছিল, অনেকে বলছেন যে না 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 এইভাবে বললেন না ওইটা, সেটা আজকে ডাক্তার ইউনূস ওপেন মুখে স্বীকার করে দিলেন যে সেনাবাহিনী করেছে কাজ। তো এই ছিল তিনটা। তো এখন আসা যাক সেই আপনার 15 দিনের কি বিষয়। আপনারা জানেন যে গত পরশুদিন রাতেই আপনার খলিলুর রহমান, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, উনি ইন্ডিয়াতে গিয়েছেন। তো উনি ইন্ডিয়াতে যাওয়ার কারণ হচ্ছে যে এই ওনাকে কেন পাঠানো, এর আগে আরেকজনের নাম প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেই ব্যক্তিকে ইন্ডিয়া অ্যাকসেপ্ট করে নাই। আর ইন্ডিয়া এর আগে খলিলুর রহমান যখন ইনুস গিয়েছিল ওই যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর সাথে যে এবার প্রথম একটু মিটিং হয়েছিল, সেই সময় আপনার অজিত দোভাল চরম বেইজ্জতি করছিল খলিলুর রহমানকে, যে তুমি আমাদের সাথে কথা বলার মতো ক্যাপাসিটি নেই, তুমি হচ্ছে রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, তুমি ওখানে যাই কথা বল, তুমি রোহিঙ্গা নিয়ে থাকো, নিরাপত্তার তুমি কি বুঝো। যার কারণে সে অপমান সহ্য করে ডাক্তার ইউনূস আসার পরে ওনারা বললেন যে পদ আমাদের জন্য ছিল না, জীবনে আমাদের দেশে ছিল না, এই নিরাপত্তা উপদেষ্টা বানাইলো খলিলুর রহমানকে, মানে অজিত দোভালের কাছাকাছি, ওই যেমন কেজিবি প্রধানের কাছাকাছি বা সিআইএ প্রধানের কাছাকাছি একটা সিস্টেমে ফালাইলো আর কি। তো সেই খলিলুর রহমান আসলে মূলত ইউএসএ ছিল বা কাতার ছিল বা ইউএসএ ছিল, এরকম কিছু একটা হবে। মানে উনি তার আগে বাংলাদেশে আসার আগে আপনার ওই আমেরিকাতে যাইয়া ওনাদের যে তিন বাহিনী প্রধান, যে ইন্ডিয়ান যে মহিলা এখন বর্তমানে কি জানি নাম, ভাই নাম আমি মনে রাখতে পারি না ভাই, মাপ চাই আপনাদের কাছে, বয়স হয়ে গেছে নাম মনে থাকে না। এই যে মহিলা যিনি আছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত, ওনার সাথে কথা বলে এসেছেন। তো ওনাকেও নাকি বলেছেন যে মানে উনিও এই ইউনূসের ব্যাপারে মৌলবাদীর ব্যাপারে কথা বলেছেন, কিন্তু আসলে কি কথা হয়েছে সেটা জানি না। তবে এতটুকু জানি যে মৌলবাদ নিয়ে বা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হয়েছে। এরপর উনি কাতার থেকে ঢাকায় এসে আপনার ইয়ের সাথে কথা হয়েছে, কি বলে আমাদের ইউনূস কাকার সাথে একটা বৈঠক হয়েছে জাস্ট 12 মিনিটে। সেই বৈঠক শেষ করে ওখান থেকে সরাসরি উনি বিমানে চেপেছেন। সেই বিমানে উনি দিল্লি গিয়েছেন একদিন আগে। তার কারণ কি জানেন, ওনাদের যে জিও লেটার সেখানে নাকি লেখা হয়েছে যে আজকে মিটিং আছে, মিটিং এর পরেও একটা টাইম দেওয়া আছে, 4টা বা 5টার সময় ওনার ফ্লাইট ধরতে হবে, ওনার ফেরত আসতে হবে, বেশি থাকতে পারবে না। যার কারণে সম্ভবত একদিন আগেই উনি চলে গেছেন যে ভাই টিকিট চেঞ্জ কর, একদিন আগে যাইগা। ওখানে দিল্লিতে গেলেন। তো দিল্লিতে ওনাদের জন্য যে হোটেল রুম বুক করা ছিল, দিল্লিতে আপনার 3টে রুম বুক করা ছিল, খুব কস্টলি হাই ক্লাস রুম, ওখানে উঠেন নাই উনি, ওই হোটেলে উঠেন নাই। উনায় এখন যা বলা হচ্ছে যে উনি সম্ভবত আপনার এই ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে উঠেছেন বা কোথাও উঠেছেন, এইটা আসলে এখন কেউ আমরা বলতে পারি না যে আসলে কোথায় উঠেছেন। ওখানের পরে উনি ওই দিন রাতে ডিনার টেবিলে, যেই ছবিটা আপনার ব্যানারে দেখছেন, ডিনার টেবিলে অজিত দোভালের সাথে কথা হয়েছে। সেখানে নাকি অজিত দোভাল সরাসরি ওনাকে আপনার ইয়ে দিয়েছে, যে একটা কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যে ইয়েটা হয়েছে, দিল্লিতে যে বোম ব্লাস্ট, এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল, সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম নিউজ। আর কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তারপরে আপনাদের সুবিধাতে আবার বলি, যারা শুনে নেন। সেখানে যেটা পাওয়া গেছে, এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি, এবং ইন্ডিয়ার 4টা গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাকি সেম, এটা আসবে হয়তো আপনারা জানবেন, যে জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহরীর ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহির পাকিস্তানের জামিয়াতে মারকাজি আল ইহাদ নেতা। শালার এইসব হারামচোদা সংগঠনের নামও আমার ফরতারি না ভাই, কি নাম। এরপরে ডাক্তার নাসিরুল গনি, যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি এখন আছেন, যিনি সচিব, মানে এটা হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র সচিব যিনি, উনি মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন, এবং আপনার আনসারুল্লাহ বাংলা টিমের 2জন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশেষজ্ঞ, এরা ছিল পাকিস্তানের আপনার ওই যে লস্করি তৈয়বার প্রধান নেতা, এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। তো আপনার ওই যে আমাদের যে এখন যে স্বরাষ্ট্র সচিব আছে, এ তো যখন নিয়োগ পাইছে তখনই পেপার পত্রিকায় লেখা হয়েছে যে এই হিজবুত তাহরীরের সাথে যুক্ত ছিল। এবং নর্থ সিটি কর্পোরেশনের যেই লোক, যে হিজবুত তাহরীর আরেক নেতা, নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র এখন, সেও সেম, মেয়র তো না, ও প্রশাসক আর কি,
সেও সেম। এদের ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে বাংলাদেশের পত্রপত্রিকায়, এরা এই ঘটনায় নাকি এখন জড়িত। এটা একটা 100% প্রমাণ আছে, যেই কথাটা আপনার অজিত দোভাল ইয়েরে বলছে, এই খলিলকে বলছে। এছাড়াও খলিলকে 42টা স্পট, 42 স্পট, 42টা স্পটের কথা বলেছে, যেগুলো বাংলাদেশের ভিতরে। রাজশাহীতে আছে, খুলনাতে আছে, রংপুরে আছে, যশোরে আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে। পুরো বাংলাদেশে 42টা স্পটের কথা বলেছে, যেখানে সন্ত্রাসী ট্রেনিং দেওয়া হয়, যেখানে সন্ত্রাসীদের গোপন মিটিং করা হয়, যেখানে বিভিন্ন এই জামাতুল মুজাহিদিন, তারা আল কায়দা, অমুক তমুক যা আছে, ইসলামী সংগঠন যতগুলো আছে, সন্ত্রাসী সংগঠন, এগুলো সবগুলোর ঘাঁটি বাংলাদেশে এখানে আছে। এবং এদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই, পাকিস্তানি ইন্টেলিজেন্স সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে। ভিডিও ফুটেজ সহ নাকি দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে 15 দিন সময় দেওয়া হয়েছে কাকে, আপনার আমাদের খলিলকে, যে 15 দিনের ভিতরে যদি এগুলোর অ্যাকশন, মানে যেটা দেখার মতো অ্যাকশন যদি না হয়, তাহলে যে কোনো মুহূর্তে ওনারা আইসা ওনারা ওনাদের অ্যাকশন করে যাবে, তখন কেউ কিছু বলবে না। এই যে ইন্ডিয়ার এই বোমা হামলায় যে আপনার জড়িত কে, বাংলাদেশ যে জড়িয়ে পড়েছে, এটা কিন্তু আপনারা গতকালকে এই 2-3টা মিডিয়ায় সজীব জয়ের কিছু কথাবার্তা, ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে সে নিজেও বোল্ডলি বলেছে। এবং একটা জিনিস সজীব জয় বলেছে, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট উভয়ই চিন্তিত বাংলাদেশের মৌলবাদীদের এই উত্থান এবং এইসব জঙ্গি কর্মকাণ্ডে। এটা কিন্তু একটু খেয়াল করেন যে কর্মকাণ্ডে এটা জড়িত। এবং একটা মজার বিষয় বলি, গত 15 বছরের মধ্যে লাস্ট 3-4 বছর, মানে আমাদের শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের লাস্ট 3-4 বছরের মধ্যে ডোনাল্ড লু, ডোনাল্ড লু নামে একজন ছিলেন না, যে এশিয়ান বিষয়ক যে ছিলেন, যার দায়িত্বে ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এগুলার জিও পলিটিক্স বা ইয়েটা যে দেখতেন, সে ডোনাল্ড লু। মানে যার কথা বলা হয়, যার কথা কয়েকদিন আগেও পত্রিকাতে আসছে, যে সেনাবাহিনীকে বলেছিলেন যদি তোমরা ছাত্রদের পক্ষে দাঁড়াও, তাইলে ছাত্রদের পক্ষে না দাঁড়ান, গুলি করেন, সরকারের পক্ষে দাঁড়ান, তাহলে আপনাদের জাতিসংঘ বাহিনী থেকে বাইর করে দিব, স্থগিতাদেশ দিব, এই সে এগুলো বলছিলেন, মনে আছে? সেই লোক, তাকে চেঞ্জ করে এখন তার জায়গায় বসানো হচ্ছে পল কাপুর। অলরেডি বসাই দিছে ওনাকে পল কাপুর। এই পল কাপুরটাকে, পল কাপুর হচ্ছে যে অরিজিনালি ইন্ডিয়ান বংশোদ্ভূত, তার জন্ম দিল্লিতে, তার পড়ালেখার অনেকটাই দিল্লিতে হয়েছে এবং এরপরে আমেরিকাতে। তবে উনি একজন শিক্ষক এবং গবেষক। আর ওনার সবচেয়ে গবেষণার কাজ কি জানেন? গবেষণার কাজটাই হচ্ছে যে ইসলাম এবং মৌলবাদী শক্তি। এবং ওনার গবেষণাটা টোটালি পাকিস্তানের ইসলামিক মৌলবাদীদের কিনে যে গবেষণা করেছিলেন, যে উনি বলেছিলেন যে ওই গবেষণা, যে ওই মৌলবাদীরা ইসলামাইজেশনের যে মৌলবাদিতা আছে সেটাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করে রাষ্ট্রীয় নিয়ম কারণ মেনে ফেলছে। সেই ব্যক্তি যে কিনা গবেষণা করছে কি নিয়ে, মৌলবাদীদের উত্থান, জঙ্গি, সন্ত্রাসী, হিজবুত তাহরির, মাহিরি, অমুক তমুক যা যা আছে, লস্কর তৈয়বা, এদের নিয়ে, সেই ব্যক্তিকে এখন ঠিক ডোনাল্ডুর জায়গায় এনে বসাইছে। বুঝতে পারছেন হিসাব? তার মানে কিভাবে মারতেছে দেখেন। ওইদিকে আমেরিকার 3 বাহিনী প্রধান, উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন সনাতনী মহিলা। এইদিকে পাল কাপুর, উনি আবার এই ইসলামাইজেশনের কারণে যে মৌলবাদীদের মাইরা দিতেছে ডট ডট, ওই ব্যক্তি কেনা বসাইছেন, যিনি এই অঞ্চলে, এশিয়ান অঞ্চলে যে মৌলবাদী শক্তি, এইটার উপর গবেষণা করেছেন দীর্ঘদিন, একদম বাটাম লাগায় মারেন, ওনাকে বসানো হয়েছে। এবং এই মুহূর্তে ওই যে আপনার আরেকটা ছিল না আমাদের দেশে, হাঁস হাঁস, হাঁস হাঁস, এখন একটু চুপ। সে তো নাই পর, সে তো এক পর্যায়ে মানে ওই প্রয়োজনে খালেদা জিয়া সরাইয়া নিজেই বিএনপির দায়িত্ব নেয়, জামাতের দায়িত্ব নেই, এই অবস্থা ছিল। তারে সরাইয়া এইখানে যারা আনছে, ওই বেটা হচ্ছে আবার চরম বিরোধী চায়না। এই মুহূর্তে যাকে পাঠাবে আমেরিকা আমাদের বাংলাদেশে, আমেরিকান অ্যাম্বাসিডার চরম মানে চায়না বিরোধী, সে চায়না হবে না, তারা দায়িত্বই দিচ্ছে চায়না থেকে দূরে রাখার জন্য নিউজ গভর্নমেন্টকে।
আবার একটা জিনিস দেখছেন যে ঘুরে ফিরে এক জায়গায় আসছে আসলে শেখ হাসিনার বিচারের এই যে রায় যেটা দিল, এইটার জন্য কিন্তু আমেরিকা কোনো কথা বলা নাই, চুপ একদম। মানে তারাও এমন একটা ভাবছে, তোর 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 রায় তোর বৈরাতে তোর হাত। আবার আমেরিকান বিভিন্ন যে সংস্থাগুলো আছে, মানবাধিকার সংস্থা, ওরা ঠিকই সবাই চিল্লাইতেছে। যেমন আজকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের 5 দেশের যে সংস্থা আছে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন চলেই এদের উপরে, এরা আজকে বিবৃতি দিয়ে বসছে। জার্মান, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, এরকম 5টা বড় সংগঠন, মানে যারা চাইলে ওই সংগঠনগুলো চাইলে ওইসব দেশের সবকিছু নাড়াইয়া দিতে পারে কয়েক ঘন্টার ভেতরে। এই সংগঠনগুলো বিবৃতি দিয়েছে এটা পুরোপুরি ফাউল। সুতরাং এই বিচার কার্য নিয়ে আর কথা বলবো না। এবং আপনারা এখন বুঝছেন যে 15 দিনের সময়, সেই কথায় আবার আসি, সেই 15 দিনের সময় হচ্ছে এই 42টা বেজ ভাঙিয়ে দিতে হবে। বাকি ওই যে 2টার কি করবে সেটাও দায়িত্ব। আর বাড়াবাড়ি করতে মানা করেছে। যদি 15 দিন, আগামী 15 দিন, 15 দিনও সময় পাই কিনা জানি না, কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সম্ভবত দেখবে। হয়তো 4-5 তারিখ থেকে, আমরা ডিসেম্বরের 4-5 তারিখ থেকে হয়তো দেখতে পারি যে কোথাও না কোথাও মরছে পড়ছে। এবং আরো বলে দিচ্ছে যে এই যে সন্ত্রাসী সংগঠন আইএসআই এর যেসব সংগঠনগুলো বাংলাদেশে আসে, এইটা যদি আগামী 72 ঘন্টার ভিতর বন্ধ না করায়, সেটার অ্যাকশনও ইন্ডিয়া নিবে বলে আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন। এবং এই ইনফরমেশন গুলো হয়তো আপনারা মনে করতে পারেন যে ধর ভাই আপনি কি থেকে, আজকে না হোক কালকে না হোক, 1 সপ্তাহের ভিতরে আমি যা বলেছি তাই আপনারা দেখতেও পাবেন, শুনতেও পাবেন বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল, ইউটিউবারের কাছ থেকে।